নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, জুলাই অগস্ট হত্যাকাণ্ড সহ গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করা হবে। ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। প্রিয় দেশবাসী, ৮ আগস্ট শপথ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। সরকারের প্রথম ১০০ দিন পূর্ণ হওয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। শুরুতে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ সহ জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। গণ অভ্যুত্থানের সব শহীদ পরিবারকে পুনর্বাসনের কথা জানান প্রধান উপদেষ্টা। আহত সবার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। ডক্টর ইউনূস বলেন, দেশ পরিচালনার যাত্রার শুরুতে অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল তলানিতে। আসন্ন রোজায় নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। প্রায় ৩৪ মিনিটের ভাষণে গুরুত্ব পায় নির্বাচন ইস্যুটি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ সবার কাছে আহ্বান জানাচ্ছি। সবশেষে ফ্যাসিবাদী সরকারের দোসরদের ষড়যন্ত্রের হীন প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যুক্তরাজ্যের সরকার এদেশে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগে বিশ্বাসী। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে 2 দিনের সফরে এখন ঢাকায় দেশটির ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। এ লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই বৈঠক। এতে স্থান পায় অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং বৈধ অভিবাসন ইস্যু। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ক্যাথরিন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টি ব্রিটেন চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে নিশ্চয়ই রূপরেখা দিবে। Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support
people of Bangladesh as they move forward in the next phase. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই, সংস্কার কাজ শেষ হলেই দেয়া হবে নির্বাচন। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গেও কথা বলেন দুজন। We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই, এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি, আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ এই প্রতিমন্ত্রীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 3 মাসের মধ্যে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশ পুনর্গঠনে তরুণরাও ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি। সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, দায়িত্ব নেয়ার পর 100 দিনে রাজস্ব ও বিভিন্ন প্রকল্পে 86,277 জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ থেকে বের করে বিভিন্ন সেক্টরকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার চেষ্টা অব্যাহত আছে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারত। মন্ত্রণালয়ের সকল কাজের মূল্যায়ন জনগণের উপর ছেড়ে দিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধান করেই সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি তার। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল 30শে নভেম্বর। NBR এর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন পেশার করদাতারা NBR-কে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আয়কর আইন 2023 অনুযায়ী 2024-25 করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30শে নভেম্বর। ব্যাংক খাতে খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 17%। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ 16,82,821 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, বা মোট বিতরণের 16.93%।
সারা দেশে স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিলের দাবিতে রোববার গণভবনের সামনে 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আশেপাশের হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে পরে সড়ক থেকে সরে যায় তারা। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।